মুহূর্তে কৌশিক বাবুও রয়েছেন। কৌশিক বাবু, আপনার কাছে যে বিষয়টা জানতে চাইবো, উত্তরবঙ্গ নিয়ে যেহেতু কথা হচ্ছে, আপনি উত্তরবঙ্গের শুধুমাত্র এই মুহূর্তে এমএলএ নয়, গোটা রাজ্যের আপনি মন্ত্রী, দমকল মন্ত্রী, সেখানে দাঁড়িয়ে এই মুহূর্তে পাক গুপ্তচর যাদের কথা প্রচুর আলোচনা হচ্ছে এবং রাজ্যের প্রত্যেকটা মানুষ এই মুহূর্তে আতঙ্কিত বলা যেতে পারে যে বঙ্গ থেকে এত এত পাক গুপ্তচরের সন্ধান পাওয়া যাচ্ছে, আপনি গোটা বিষয়টাকে কিভাবে দেখছেন সেটা আগে শুরুতে আপনার কাছে জানতে চাইবো। কৌশিক বাবু, আপনার কথা না আমরা শুনতে পাচ্ছি না, অডিওটা হয়তো বন্ধ আছে, আপনি যদি একটু ওপেন করে নেন, মিউট আছে হয়তো। শোনা যাচ্ছে এবার? শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন বলুন। শোনা যাচ্ছে? হ্যাঁ, কোনো বিশেষ পাক জঙ্গি গোষ্ঠীর সাথে যুক্ত রয়েছে বলে এসটিএফ এর সন্দেহ, এই যে ব্যক্তিকে আর পরশুদিন গ্রেপ্তার করা হয়েছে। এবার এই ঘটনাটা দুটো কারণে তাৎপর্যপূর্ণ। প্রথমত হচ্ছে দীর্ঘ 15 বছরের যে শাসন আমরা দেখেছি, সেদিকে সেই সময়কালে শুধুমাত্র এই একজন পাক কৌশিক বাবু, নেটওয়ার্কের কোনো সমস্যা হচ্ছে, আপনার কথা ঠিক শুনতে পাচ্ছি। জঙ্গিরা ধরা পড়েছে। আপনাদের মনে থাকবে, আপনাদের আর্কাইভেও থাকবে, করণদিঘি থেকে ধরা পড়েছে, গোয়ালপুকুর, চাকুলিয়া, চোপড়া, এই সমস্ত জায়গা থেকে ধরা পড়েছে। তো এই ঘটনাটা তার সাথে লিঙ্ক, তার সাথে যুক্ত। পাশাপাশি এই ঘটনাটা তাৎপর্যপূর্ণভাবে, এই ঘটনাটা অন্যান্য সব ঘটনার থেকে একদম, আমি স্থানীয় তৃণমূল নেতা, শুধু স্থানীয় তৃণমূল নয়, জেলার দাপুটে তৃণমূল নেতার ভাই, এটা মনে রাখতে হবে। সেদিক থেকে এই ঘটনাটা বিশেষ তাৎপর্যপূর্ণ এবং যেভাবেই হোক, আর সেই দাদার যে রাজনৈতিক প্রভাব, দাদার সমস্ত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে তার যা প্রভাব ছিল, কান পাতলে আপনারা উত্তর দিনাজপুর জেলায় এসে কান পাতলে আপনারা শুনতে পাবেন ইসলামপুরের সেই নেতার কি প্রভাব। দোর্দণ্ড প্রতাপ নেতা, তার প্রভাব উত্তর দিনাজপুর জেলার পুলিশ প্রশাসনে এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কি প্রভাব ছিল, এবং দাদার এই প্রভাব খাটিয়ে আজকে যে জঙ্গি ধরা পড়েছে, সে বরাবর দাদার প্রভাব খাটিয়ে এই এলাকায় এরকম সন্ত্রাসবাদী কার্যকলাপের আঁতুড়ঘর তৈরি করেছে। খুব তাৎপর্যপূর্ণ। দেখবেন পশ্চিমবঙ্গে কিন্তু সন্ত্রাসবাদী কার্যকলাপ আপনি দেখতে পাবেন না, কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এই ধরনের সন্ত্রাসবাদের সাথে যুক্ত ব্যক্তিদের আশ্রয়স্থল ছিল এতদিন। এই সমস্ত ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে এবং তাদের নিরাপদ আশ্রয় বলে পশ্চিমবঙ্গকে মনে করেছে। কৌশিক বাবু, আপনাকে এখানে একটুখানি আমি থামাবো। হুমায়ুন বাবু কিছুটা বলতে চাইছেন, আমি একটু হুমায়ুন বাবুর কাছে যাব। কৌশিক বাবু, আপনাদের মনে করিয়ে দিই কয়েক মাস আগে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল। হ্যাঁ কৌশিক বাবু, আমরা আসছি, আপনাকে একটু এখানে থামাচ্ছি আমি। হুমায়ুন বাবুর সঙ্গে একটুখানি কিছু বলতে চাইছেন উনি। তাদের মধ্যে একজন আমাদের উত্তর দিনাজপুর জেলার ডালখোরার বাসিন্দা। তো বুঝতেই পারছেন কিভাবে জঙ্গি যোগাযোগ উত্তর দিনাজপুর জেলার সাথে সম্পৃক্ত হয়ে আছে। হ্যাঁ হুমায়ুন বাবু, আপনি কি বলছিলেন? করাটাও ঠিক নয়, কারণ পার্টি তো এদের বলে না যে এইসব করতে হবে। আর পার্টির যে নেতাও যদি ইনভলভ থাকে, তো নেতার ভাই, আমি বললাম যে আমরা যে যা কাজ করি, আমার ভাই কি করে আমি কিন্তু জানি না। একটা ব্যবসা হয়তো অ্যাপারেন্টলি দেখা যায় যে সে করছে বা একটা কাজ করছে অ্যাপারেন্টলি, তার পেছনে কি করছে। আমরা যে ছবিটা বরাবর বাংলাতে দেখে এসেছি যে আমার মানে যে কোনো পার্টির ক্ষেত্রে, সেখানে যদি দাদা কোনো একটা ভালো পজিশনে থাকে, তার নাম ভাঙিয়ে কিন্তু তার পরিবারের লোকজন কোনো না কোনো কাজ করেই থাকেন। না, ওটা হতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। আমি তো বললাম না, রুলিং পার্টির একটা অ্যাডভান্টেজ নেওয়ার সবসময় চেষ্টা করে। ক্রিমিনালরা কি চেষ্টা করে, যে রুলিং পার্টির একটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে।
এখন যে ধরা পড়েছে ফজলে রাব্বি, সে ঠিক কতটা কি ক্রাইম করেছে আমি জানি না, টেরোরিস্টদের সঙ্গে ডাইরেক্টলি কতটা লিঙ্ক আছে না একটা পার্ট রোল প্লে করেছে সে। আমি তো বললাম যে একটা টেরোরিজমের যে নেটওয়ার্ক সেটা একটা লিনিয়েজ নয়, মানে একটা লিনিয়ার ওয়েতে যায় না, এটা ব্রেকআপ থাকে। আমি আপনাকে আবার বলছি, আমি দীর্ঘবার বহুদিন ধরে টেরোরিস্টদের উপরে অনেক কাজ করেছি, মাওয়িস্ট এবং টেরোরিস্ট, এটা হচ্ছে একটা মানে যে লিনিয়ার ওয়েতে যায় তা নয়, কিন্তু একটা লোক সোজা আইএসআই এর এজেন্ট, সে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রাখছে কাজ করছে এরকম নয়, পার্ট পার্ট কাজ করে। কেউ হয়তো শুধু সিম সাপ্লাই দেয়, কেউ হয়তো টাকাটা পৌঁছে দেয়, কেউ হয়তো বোমের মশলাটা পৌঁছে দিল, ও জানেও না যে ওর ভিতরে বোমের মশলা আছে, হয়তো একটা প্যাকেট দিল বল তুমি একে পৌঁছে দাও। তো এক্স্যাক্টলি এখানে যে ফজলে রাব্বি বলে যে ধরা পড়েছে বা প্রদীপ্ত বসু ধরা পড়েছে, একটা শিলিগুড়ি দেশবন্ধু পাড়া থেকে, দেশবন্ধু থেকে ধরা পড়েছে, দেশবন্ধু পাড়া না দেশবন্ধু নগর থেকে ধরা পড়েছে সুদীপ্ত বসু, আর এখান থেকে ধরা পড়েছে ফজলে রাব্বি। তো দুজনেরই ঠিক কতটা কি অপরাধ সেগুলো কিন্তু এখনো জানা যায়নি, পুলিশ ডিটেলস কিন্তু বলেনি। এরা বলেছে যে একটা নেটওয়ার্কের সঙ্গে জড়িত। আমি বললাম না যে একটা নেটওয়ার্কটা কিন্তু একদম লিনিয়ার ওয়েতে যায় না, এটা হচ্ছে একটা পার্ট পার্ট হতে পারে। কেউ দেখবেন হয়তো গরু পাচার করছে, তাকেও কিন্তু টেরোরিস্টরা ইউটিলাইজ করে ফেলছে, তার মধ্য দিয়েই তাকে হয়তো এই টেরোরিস্ট অ্যাক্টিভিটি জুড়ে ফেলছে। কেউ হয়তো শুধু জাল নোটের কারবারটা করছে, জাল নোট যদিও একটা খুব টেরোরিস্ট অ্যাক্টিভিটির মধ্যেই পড়ে, সে জাল নোটের কারবার করছে, তো অ্যাকচুয়ালি তাকে টেরোরিজমের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের যে বর্ডারটা, আমাদের অনেক জায়গাতে বর্ডারটা কমপ্লিটলি ফেন্সড নয় এখনো। এই মুহূর্তে এসটিএফ একেবারে সুপার অ্যাক্টিভ যাকে বলা যায়, কারণ যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি রাজ্যের বিভিন্ন জায়গা থেকে পাক গুপ্তচরদের ধরা হচ্ছে, এবং যেমনটা হুমায়ুন বাবু বললেন যে প্রত্যেকেই যে ডিরেক্টলি লিঙ্কড তেমনটা কিন্তু নয়, তদন্ত করলে তবে আসল তথ্য সামনে আসবে। তবে প্রত্যেকের কিন্তু একটা ছোট্ট ছোট্ট করে পার্ট থাকে, আর সেই ছোট ছোট পার্টগুলোকে যখন জোড়া হয় তখন দেখা যায় যে ডিরেক্টলি সেই যোগটা গিয়ে ঠেকছে পাক গুপ্তচর কোনো সংস্থার সঙ্গে। কিন্তু কার কতটা ভূমিকা রয়েছে, কার রাস্তা কত দূর পর্যন্ত, সেই বিষয়টা কিন্তু তদন্ত সাপেক্ষে প্রকাশিত হবে। কিন্তু হুমায়ুন বাবু যে কথাটা একটু আগেই শুরু করেছিলেন, যে বর্ডার এরিয়া, যে বর্ডার এরিয়াটা কিন্তু কেন্দ্রের হাতে রয়েছে, সেটা তার সঙ্গে রাজ্যের সেইভাবে কোনো লিঙ্ক নেই। হুমায়ুন বাবু, আপনি যেমনটা বলছিলেন যে কেন্দ্রের হাতে রয়েছে, রাজ্যের হাতে সেটা নেই, তার পাশাপাশি কিন্তু আমরা তৎকালীন সময়ে একটা লড়াই দেখেছিলাম। রাজ্য জমি দিচ্ছে না, যে কারণের জন্য ফেন্সিং হচ্ছে না, যে কারণের জন্য সুরক্ষিত নয় বাংলাদেশের বর্ডার এরিয়া, এবং যে এরিয়া নিয়ে আজকে আমরা আলোচনা করছি কোচবিহার, সেই কোচবিহারের অনেকটা অংশ জুড়ে কিন্তু আমরা জানি যে বাংলাদেশের বর্ডার রয়েছে। সেখানে দাঁড়িয়ে তৎকালীন সরকারকে কিন্তু বারবার নিশানা করেছে বর্তমান সরকার। আমি একটু বলি যে প্রায় 3 বছর আমি এসপি মুর্শিদাবাদ ছিলাম। সেখানে অনেক জায়গায় ফেন্সিং ছিল, অনেক জায়গায় ফেন্সিং নেই। আপনি দেখেন লালগুলা রঘুনাথগঞ্জ পর্যন্ত পদ্মা নদীটা একটা ভাবে যায়, 2-3টা হয়তো শাখা আছে। লালগোলা থেকে যে জলঙ্গি পর্যন্ত যে বিস্তারটা, সেখানে এক একটা জায়গাতে ইভেন 18টা 20টা 22টা 23টা পর্যন্ত ভাগ হয়েছে ব্রাঞ্চ। এবারে আপনার যখন কি হচ্ছে যে প্রত্যেক বছর ওখানকার মাটিটা যেহেতু খুব অ্যালুভিয়াল সয়েল রয়েছে, আপনার ফেন্সিং রয়েছে, অর্থাৎ দেখা গেল নদীর যে গতিপথটা সেটা চেঞ্জ করছে বছরের পর প্রত্যেক বছরই হয়তো চেঞ্জ করছে খানিকটা খানিকটা করে, আবার ব্রাঞ্চ হয়ে যাচ্ছে।